জনগণের চাপে বাধ্য হয়ে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে বিএনপি। ময়মনসিংহের জনসভায় জামায়াত আমির। নারী ইস্যুতে অপপ্রচার চালাচ্ছে একটি দল, ক্ষোভ ডাক্তার শফিকুরের। জনগণের ঠেলায় আস্তে আস্তে বলা শুরু করেছেন আমরাও হ্যাঁ। ধর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে একটি পক্ষ, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। বিভিন্নভাবে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। জামায়াতের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস প্রত্যাশিত নয়, মন্তব্য আমির খসরুর। আনন্দিত যে জামায়াতের আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এত জ্ঞান রাখে, সেটা কিন্তু জানতাম না। নানা আলোচনা সমালোচনার পর র্যাবের নাম পরিবর্তন, নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। সহিংসতা হলে অতীতের তুলনায় ভালো ভোট হবে, আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। কোটা বাতিলের দাবিতে বিভিন্ন জেলা ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীদের বিক্ষোভ। রেলপথ সড়ক অবরোধে জনভোগান্তি চরমে। আমন্ত্রণ যমুনা নিউজে নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। গাজীপুরের জয়দেবপুর রাজবাড়ী মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি। সবাইকে গলা কেটে সমান করে যেমন নাম ইনসাফ নয়, যা যেটা নিয়ে আমরা তার হাতে সেটাই তুলে আমাদের এই মানুষগুলো সেদিন কার কাছে মিছিল করে বলে নাই দে দে চালা দে, এটা কেউ বলেছিল? কেউ মিছিল করে বলেছিল দে দে বেকার ভাতা দে বলেছিল? তাও বলে নাই। কেউ বলেছিল দে দে ফ্যামিলি কার্ড দে বলেছিল? বলে নাই। বলেছে দে দে আমার হাতে কাজ দে, আমি কাজ করে সম্মানের সাথে বাঁচতে চাই। প্রিয় দেশবাসী, যুব সমাজ, আমরা কারো হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমানিত করব না। আমরা প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকটি তরুণ তরুণী, যুবক যুবতীর হাতকে, সক্ষম মানুষের হাতকে আমরা দেশ করার কারিগরের হাত বানাবো ইনশাআল্লাহ। কাজ করে দিয়ে বলবো এটাই বাংলাদেশ, যা চেয়েছিলে এটা তোমাদের দাবি, এবার দুই হাতকে বাংলাদেশকে গড়ে দাও। যুব সমাজ তৈরি হয়ে যাও, আমরা এই দেশটাই তোমাদের হাতে তুলে দিতে চাই। বাংলাদেশ নামের যে উড়োজাহাজ, এটা ককপিটে বসিয়ে দেব যুব সমাজকে, আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। ওরা পিছনে তাকাবে না, ওরা সামনে নিয়ে দেশকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। একদম লোক আছে শুধু পিছন নিয়ে কামড়া কামড়ি করে, এদের স্বভাবটা চিংড়ি মাছের মতো। চিংড়ি মাছ দৌড়াইতে শুরু করলে শুধু পিছনের দিকে যায়। মানুষ আছে, আমরা পিছনে দৌড়াবো না, আমরা দেশ নিয়ে সামনের দিকে দৌড়াবো ইনশাআল্লাহ। আরেক দল আছে এখন জনগণের উত্থান, তাদের অধিকারের পক্ষে আকর্ষণ মনোভাব এবং ইনসাফের পক্ষে কোনো জনগণ থেকে তারা দিশাহারা হয়ে গেছে। এখন দিশাহারা হয় মায়েদের গায়ে হাত দিয়ে দেবে। আমরা এদেরকে অনুরোধ করি, সাবধান, কোনো মায়ের গায়ে হাত দিবা না, দয়া করে তোমার মাকে আগে সম্মান করতে শেখো। তুমি যদি তোমার মাকে সম্মান করতে পারো, বাংলাদেশের 9 কোটি মাকেও সম্মান করতে পারো। গাজীপুরের জনসভায় যোগ দেবার আগে ময়মনসিংহের জনসভায় জামায়াত আমির বলেন, বাধ্য হয়ে বিএনপি এখন গণভোটে হ্যাঁয়ের পক্ষে কথা বলছে। সার্কিট হাউস ময়দানে আয়োজিত জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের টাকা যারা বাইরে পাচার করেছে তাদের ঘুম হারাম করে দেবে জামায়াত। বেকার ভাতা, কৃষক ভাতা, ফ্যামিলি কার্ডের নামে একটি দল মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। আলহামদুলিল্লাহ, অনেকে এখন আস্তে আস্তে বলা শুরু করেছেন আমরাও হ্যাঁ। খেলার নাম বাবাজি।
জনগণের ঠেলা এটা ভীষণ শক্তিশালী ঠেলা, এটা সাগরের উত্থাল ঢেউকে থামিয়ে দেয়। এরপরের ভোটটা কোথায় যাবে? যাদেরকে ভোট দিলে বাংলাদেশে আবার ফেসিবাদ ফিরে আসবে তাদেরকে ভোট দিবেন। একটি গোষ্ঠী ধর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে, ঠাকুরগাঁও কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে পৌরসভা কমিউনিটি চত্বরে আয়োজিত পথসভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে দেশ আবারও পিছিয়ে পড়বে। আর এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বলেন, গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপোষহীন, সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ভোটের সময় মানুষ বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে। আপনার কাছের লোক থেকে চিনতে ভুল বোঝায় যায় বিভিন্নভাবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ঠাকুরগাঁও সেই কাজটা হচ্ছে। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। একটি দল ফ্যাসিবাদী আমলের তৈরি বয়ান নতুন করে ছড়ানোর দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। দুপুরে রাজধানী গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির জনপ্রিয়তা দেখে ওই দল ব্যক্তিগত আক্রমণের নোংরা কৌশল বেছে নিয়েছে। এ সময় নির্বাচন নিয়ে দলের কয়েকটি পর্যবেক্ষণ তুলে ধরেন মাহদী আমিন। কদিন বাদেই নির্বাচন, মাঠে চলছে প্রার্থীদের জোর প্রচারণা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দল আর জোটের বার্তা পৌঁছাতে ছুটছেন এক জেলা থেকে আরেক জেলায়। পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম ভোটের মাঠ। দলের পর্যবেক্ষণ জানাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি মঙ্গলবার ব্রিফিংয়ের আয়োজন করে। গুলশান অফিসে মুখপাত্র মাহদী আমিন জানান, পর্যবেক্ষকদের তালিকা থেকে রাজনীতি সংশ্লিষ্টদের বাদ দিতে ইসিকে অনুরোধ করা হয়েছে। নির্বাচনী কাজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অর্থাৎ বিএনসিসির ক্যাডারদের মোতায়েন করার একটি সিদ্ধান্ত আমরা দেখেছি, যাতে আমরা উদ্বিগ্ন। কেননা কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিএনসিসি ক্যাডেটদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সাথে জড়িত থাকেন। ফলে তাদেরকে নির্বাচনে সম্পৃক্ত করলে তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করতে পারে। বিভিন্ন ইস্যুতে জামাত বিএনপির প্রচারকে অনুকরণ করছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে তার দল। বিএনপি সবসময় লিডারশিপে ছিল, ইতিবাচক রাজনীতি করেছে, অন্যান্য রাজনৈতিক দল সেটাকে অনুসরণ করছে এবং সৌহার্দ্যপূর্ণ সেই রাজনীতি তো আমরা চাই আগামীর বাংলাদেশে। আগামীর বাংলাদেশ হোক সৌহার্দ্যপূর্ণ, আগামীর বাংলাদেশে যার যা ইতিবাচক আমরা সেটাকে অনুসরণ করি। অন্য রাজনৈতিক দলকে যদি প্রয়োজন হয় অনুকরণ করে সমৃদ্ধ হওয়ার, তাহলে সেটাই হোক। অন্যদিকে রাজধানীর একটি হোটেলে নির্বাচন নিয়ে গোলটেবিল আলোচনায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, জামায়াতের কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস কাম্য নয়। আমরা আনন্দিত যে জামাতের আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এত জ্ঞান রাখে, সেটা কিন্তু জানতাম না। ওনার যে এত জ্ঞান মুক্তিযুদ্ধ সম্বন্ধে, এখন স্বাধীনতা মুক্তিযুদ্ধের ঘোষণা কে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, ওনার জ্ঞানের পরিধি দেখে আমরা খুশি হয়েছি। আশা করি উনি আরো কিছু বলবেন আমাদেরকে, মুক্তিযুদ্ধে আর কি কি হয়েছিল ওগুলো তো বলতে পারেন। দেশে নতুন করে কোনো রকমের বিভক্তি প্রত্যাশিত নয় বলে জানান বিএনপির এই সিনিয়র নেতা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপির এমএ-কাইমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট খারিজ করেছেন হাইকোর্ট, যার ফলে এখন নির্বাচনে অংশ নেওয়ায় আর কোনো বাধা নেই কাইমের। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 2 ফেব্রুয়ারি নাহিদ ইসলাম রিট দায়ের করেন। রিটে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থিতা স্থগিত চাওয়া হয়। আদেশের পর বিএনপি আর আইনজীবীরা বলেন, নাহিদ ইসলামের ফেসবুকের তথ্য নিয়ে ভুলভাবে রিট করেছেন। এমএ-কাইমের বিদেশে নাগরিকত্ব আছে, এটা তারা প্রমাণ করতে পারেননি। এর ফলেই তার রিট খারিজ করেছেন আদালত। পরে নাহিদ ইসলামের আইনজীবীরা বলেন, এমএ-কাইমের ভানুয়াতুরের নাগরিকত্ব আছে, এই বিষয়টি তিনি গোপন করেছেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলে যাবেন নাহিদ ইসলাম।
আমরা রাজধানীতে প্রচারণার খবর জানবো। আমাদের সহকর্মী তানভীর সিদ্দিক টিপু অপেক্ষা করছেন। ঢাকা 11 আসনের নির্বাচনী প্রচারণার খবর আমাদেরকে জানাবেন। টিপু, মাত্রই ঢাকা 11 আসনের একটি খবর দর্শকদের জানাচ্ছিলাম, অর্থাৎ যেই রিটটির কথা বলছিলাম, সেই রিটে তো যিনি বিএনপি মনোনীত প্রার্থী, তার প্রার্থিতা স্থগিত চাওয়া হয়, যেটি খারিজ হয়ে গেছে। এখন তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, কোনো বাধা নেই, এরকম খবর জানাচ্ছিলাম। কেমন দেখছেন সেক্ষেত্রে প্রচারণা? ভোটাররা কি বলছেন তাও জানতে চাই। ঢাকা 11 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের যে প্রার্থিতা, সেটির বৈধতা চ্যালেঞ্জ করে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাহিদ ইসলাম তিনি রিট করেছিলেন। সেই রিটটি খারিজ হয়ে গিয়েছে, অর্থাৎ নির্বাচনে অংশ নিতে তার আর কোনো বাধা নেই এবং সেই কারণেই কিন্তু তিনি এই মুহূর্তে সাতারকুল রোডে তার যে গণসংযোগ সেটি পরিচালনা করছেন। এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন এম এ কাইয়ুম এবং তার সমর্থকরা সাতারকুল রোড ধরে বিশাল এক মিছিল নিয়ে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং তারা স্থানীয় যারা জনগণ আছেন তাদের সাথে মত বিনিময় করছেন, তাদের কাছে ভোট চাইছেন এবং সাধারণ মানুষকে বিএনপির যে 31 দফা রয়েছে সেই 31 দফা সম্পর্কে অবহিত করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এই প্রতিশ্রুতির মধ্য দিয়ে তারা আশা করছেন যে আসন্ন নির্বাচনে 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন। তো গণসংযোগ চলছে, ঢাকার সব আসনেই প্রার্থীরা গণসংযোগ করছেন। দেখছিলাম আমরা জমজমাট প্রচারণা চলছে সেখানে। ধন্যবাদ টিপু বিস্তারিত জানানোর জন্য। প্রায় 2 দশক পর কাল বরিশালে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কাল দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে জনতার উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন। 20 বছর পর নেতার আগমন উপলক্ষে আনন্দের জোয়ারে ভাসছে দক্ষিণাঞ্চলের নেতাকর্মীরা। জনসভার মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হবে বরিশাল বিভাগের 21 আসনের বিএনপি ও জোটের প্রার্থীদের। জনসভা শেষে তিনি ফরিদপুর সফর করবেন, সেখানে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হবে নির্বাচনী জনসভা। নিজ এলাকার জন্য কি করতে চান তার ফিরিস্তি তুলে ধরে ভোটারদের আকর্ষণ করছেন প্রার্থীরা। ভোটাররাও ভেবে দেখছেন কার মার্কায় সিল দিলে উন্নয়ন হবে। বলছেন শুধু আশার বাণী নয়, বাস্তবে জনগণের জন্য কাজ করলেই থাকবে ইশতেহারে মান। কেউ কথা না রাখার শহরে ইশতেহারের ফুলঝুরি। ভোটারদের মন জোগাতে ঘরে বাইরে প্রার্থীদের এই ব্যস্ততা এখন দিনরাত। সকালে গুলিস্তান এলাকায় গণসংযোগ করেন ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। নিজ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি জানিয়ে তিনি বলেন, নতুন প্রার্থীদের কথায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একটা কথা বলি, জনগণ বুঝে ফেলেছে, জনগণ জানে চুলার মুখ থেকে ছাই বের হয়, চুলার মুখ থেকে কখন সোনা বের হয় না। ভোটাররা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আর মাদক নির্মূলে কাজ করবে যে তার বাক্সেই যাবে ভোট। পল্লবী এলাকায় গণসংযোগ করেন ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক। অভিযোগ করেন জামায়াতে ইসলামীর নেতারা অপপ্রচার চালিয়ে নির্বাচনী পরিবেশ অস্থির করার চেষ্টা করছে। ঢাকা 18 আসনে গণসংযোগ করেছেন বিএনপির আরেক প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। জনগণের যখন যে সমস্যাটা সামনে আসবে আমরা সেটা নিয়ে আমরা কাজ করব। পাশাপাশি সেবাটা আমরা সিটি কর্পোরেশনের বিল আমরা ট্যাক্স দিচ্ছি, অথচ আমরা সেই সেবা পাচ্ছি না। আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষা রয়েছে। এই সময় একটি দল এই ধরনের মিথ্যাচার অপপ্রচার করে বা মানুষকে বিভ্রান্তি করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। ভোটাররা বলছেন এর আগেও উন্নয়নের প্রতিশ্রুতি শুনেছেন তারা। ভাগ্যের বদল হয়নি এতদিনেও, তারপরেও তাকিয়ে 12ই ফেব্রুয়ারির ভোটের দিকে। খিলক্ষেত বাজারের সাথে একটা কানেক্টিং মানে একটা আন্ডারপাস বা একটা যদি একটা ব্রিজ করে দেয় তাহলে আমরা মানে চলাচলের জন্য 4টা রাস্তা পারে যাওয়া লাগে স্কুলের পোলাপান। গরুর মাংস তো আমরা বছর মনে এখন চোখে দেখি না, মানে কেনার মতো সামর্থ্য নাই। 800 টাকায় কেজি, মুরগির দাম অনেক, মাছের দাম অনেক, মানে সবকিছু নিত্য প্রয়োজনের দাম এত, তার জন্য মনে করেন আমাদের পক্ষে অনেক সমস্যা হয়ে যায়। প্রার্থীদের এই প্রচার নিরবিচ্ছিন্নভাবে চলছে দিন গড়িয়ে রাতে। আল আমিরা কহন, যমুনা নিউজ, ঢাকা।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শিগগিরই এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করা হবে। আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এবং এই বাহিনীর নতুন নাম হবে এখন স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। উপদেষ্টা জানিয়েছেন, বাহিনীটির কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পরেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত। পোশাকও নতুন হবে। 2004 সালে পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে র্যাব গড়ে তোলা হয়েছিল শীর্ষ সন্ত্রাসী, দাগী ও দুর্ধর্ষ জঙ্গি দমনের উদ্দেশ্যে। তবে পরবর্তীতে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে এই সংস্থার জড়িত থাকার অভিযোগ ওঠে। এসব অভিযোগে আওয়ামী লীগ সরকারের আমলে র্যাবের উপরে নিষেধাজ্ঞাও দেয় যুক্তরাষ্ট্র। র্যাবের যে নতুন নাম, আজকে থেকে এটা নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। পোশাকও পরিবর্তন হচ্ছে, পোশাক অলরেডি পরিবর্তন করে আপনাকে কিন্তু একবার দেখানো হয়েছিল। ওই পোশাকগুলি বানানো শুরু হয়েছে, হয়তো এই সপ্তাহে আপনি দেখবেন যে ডিজি হয়তো ওই পোশাকও গায়ে দেওয়া হয়েছে। সহিংসতা হচ্ছে, তারপর অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে ভোট সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে আগারগাঁও কোস্টগার্ডের অনুষ্ঠানে তিনি বলেছেন, নির্বাচনে দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ মিললে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যান্য যে কোনো বারের তুলনায় এখনকার পরিস্থিতি অনেক ভালো। সব দিক দিয়ে আপনার সবাই মোটামুটি কিন্তু এখন নির্বাচনমুখী। সহিংসতা হচ্ছে কিন্তু বাড়তেছে। সামনের নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনী তো আপনারা দেখছেন যে অলরেডি মাঠে চলে গেছে এবং থিংস আর কন্ট্রোল। সহকারী প্রকৌশলী পদে BSc ইঞ্জিনিয়ারদের 33% কোটা প্রদান সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন জেলায় সড়ক, রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা। সিলেট চৌহাট্টা পয়েন্টে সকাল 11টা থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শুরু হয়। সড়ক অবরোধ করে তারা আন্দোলন করছিল। ঘণ্টাখানেক পর সেনাবাহিনী গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পাল্টা ধাওয়া দেয় শিক্ষার্থীরা। সেনাবাহিনী পিছু হটলে আবারও অবরোধ কর্মসূচি চালিয়ে যায় তারা। পরে সেনাবাহিনী এবং পুলিশ আলোচনার মাধ্যমে সড়ক থেকে সরিয়ে দেয় শিক্ষার্থীদের। গাজীপুরে সকাল 10:30টার দিকে মহানগরের ভুরুলিয়া এলাকায় রেল লাইন অবরোধ করে ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা। এতে ঢাকা উত্তরবঙ্গ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্থানে আটকে পড়া ট্রেনের যাত্রীরা পড়েন দুর্ভোগে। উপসহকারী প্রকৌশলী পদে 33% কোটা দেওয়ার প্রস্তাব অবিলম্বে বাতিল করার আহ্বান জানান আন্দোলনকারীরা। এদিকে রেলপথ অবরোধের প্রতিবাদে পাশেই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আটকে পড়া ট্রেনের যাত্রীরা। সেনাবাহিনী, পুলিশ, প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনার পর বিকেল 3:30টার দিকে রেললাইন থেকে সরে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই দাবিতে রংপুর ডিসি অফিসের সামনের প্রধান সড়কও অবরোধ করে তারা। বেলা 12টায় রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন বেসরকারি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হন। পুরো নগরীতে যানজট তৈরি হয়। দিনাজপুর, সাতক্ষীরা, ঝিনাইদহ, পাবনা সহ বিভিন্ন জেলার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। বিকেলে এক ব্রিফিংয়ে নেতৃবৃন্দ এই ঘোষণা দেন। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল 8টা থেকে 24 ঘন্টা তারা কর্মবিরতি পালন করছেন। একই দাবিতে আজ 11টা থেকে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃত্বে ইসহাক ডিপো সংলগ্ন টোল প্লাজায় সড়ক অবরোধ করেন। টানা 4 দিনের কর্মবিরতিতে বন্দর ও বেসরকারি আইসিডিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ কন্টেইনার জট। রাজধানীর উত্তরায় নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী মোহনার পরিবার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বর্তমানে গাজীপুরের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে বিমানের এমডি শফিকুর রহমান ও তার স্ত্রীর নির্যাতনের তথ্য পাওয়া গেছে। শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় বর্তমানে কারাগারে আছেন বিমানের এমডি ও তার স্ত্রী সহ 4 জন। আদরের সন্তান বড় কোনো ঘরে খেয়ে পড়ে ভালো থাকবে, সেই আশায় গৃহকর্মী হিসেবে বিমানের এমডি শফিকুর রহমানের বাসায় দিয়েছিল পরিবার। কিন্তু ভাগ্য সহায় হয়নি, সেখানে অমানবিক নির্যাতনের শিকার হয় শিশু মোহনা। বাথরুমে আটকে রাখতো, খাবার কম করে দিত, খাইতাম। আমারও তো দিত না, দুপুরে খালি দুপুরে দিছে।
কুসুমের। রোববার উত্তরায় বিমানের এমডির বাসা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। তার শরীরে ভয়াবহ নির্যাতনের চিহ্ন। বর্তমানে তাকে গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাবা বললেন, এমন ঘটনায় তিনি হতবাক। দোষীদের শাস্তি চান তিনি। হ্যাঁ বলছে 5 বছর থাকে, আমি 5 বছর আমার যুগ আগে, সমস্যা নেই, আমার মেয়েদের ক্ষতি না হয়। স্ট্যাম্পটা ওদের বাসায় আছে, আইডি কার্ডের ফটোকপি ওদের বাসায় আছে। 6 মাস আগে বিমানের এমডির বাসায় কাজের জন্য যোগাযোগ করিয়ে দিয়েছিলেন সেই বাসার দারোয়ান নুরুল আমিন। তার দাবি, নির্যাতনের কিছুই তিনি বুঝতে পারেননি। এরা ইন্টারকম ম্যাডামের ফোন দিছিলে ম্যাডাম আসে আইবার তারা সাইডজন এখানে চকির বসি কথাবার্তি কই মেয়ের দাদি আর মেয়ে উপরে গেছে। ইয়ার মেয়ের তারপরের দিন মেয়ের দাদি চলে গেছে। এই আমি আর কিছু যাই। এই যে মেয়েটাকে এইভাবে মারতে দেখছেন তো? না মোবাইলে অন দেখছি। শিশুটিকে উদ্ধারের পর ওই দিন রাতেই উত্তরার বাসা থেকে বিমানের এমডি শফিকুর রহমান, স্ত্রী বিথিসহ 4 জনকে আটক করে পুলিশ। সোমবার আদালত তাদের কারাগারে পাঠায়। পুলিশ জানিয়েছে, সব দিক মাথায় রেখেই তদন্ত করছেন তারা। যে শিশুটিকে আসলে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে, তার শরীরে নির্যাতনের চিহ্ন এবং ক্ষতগুলো এখনও সে বয়ে বেড়াচ্ছে। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তো এইখানে এই নির্যাতনের সাথে যারা জড়িত, কী কারণে করা হয়েছে, এইসব প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমরা কাজ করছি এবং এখানে যারা জড়িত তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। শিশু মোহনার চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিয়েছেন ডিএমপি কমিশনার। মামলাটা এখনো তদন্তাধীন রয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।